আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিয়েছেন তাবলিগ মুরব্বী জুবায়ের অনুসারী সুরায়ে নেজামির তাবলিগ সদস্যরা। দুই গ্রুপের বিভিন্ন সময়ে সংঘর্ষের কারণে এবার নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর জমি জুড়ে নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান এখন মুসল্লিদের আগমনে মুখরিত। আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে আজ থেকেই শুরু হয়েছে বয়ান। প্রথম পর্বের ইজতেমাকে এবার দুই ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে আগামীকাল থেকে ৩ দিনের জন্য দেশের ৪১টি জেলার সুরায়ে নেজামির তাবলিগ মুসল্লি ও ঢাকার একাংশের মুসল্লিরা যোগ দেবেন, যা শেষ হবে ২রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। সুরায়ে নেজামির দ্বিতীয় ধাপ শুরু হবে ৩রা ফেব্রুয়ারি থেকে। এবারে অংশ নেবেন ঢাকার একাংশ সহ ২২টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। ইজতেমা মাঠ ঘিরে গোয়েন্দা নজরদারি সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫টি সেক্টরে ভাগ করে এই নিরাপত্তাকে সাজিয়েছি এবং প্রতিটি জায়গা প্রতিটি ইঞ্চি আমরা সিসি ক্যামেরা আওতা থাকবে। আমরা প্রত্যেকটি জায়গা আমরা লক্ষ্য রাখতে পারবো, যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যেতে পারবো। ইজতেমা ময়দানে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, বিশ্ব ইজতেমার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। শাওন, বিশ্ব ইজতেমা মূলত ৬৪ জেলার তাবলিগ মুসল্লিদের নিয়েই শুরু হয়ে থাকে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতির জন্যই এই বছর দুই ধাপে করা হয়েছে। প্রথম ধাপে যেমন বলেছেন যে ৪১ জেলা এবং ঢাকার একটি অংশ এখানে যোগ দিচ্ছেন এবং বাকি ২২ জেলা এবং ঢাকার আরেকটি অংশ যোগ দিবেন ৩রা ফেব্রুয়ারি থেকে। সেই মুসল্লিরা ময়দানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের খিত্তা অনুযায়ী এই বছর ১২৬টি খিত্তায় তারা প্রথম দফায় অংশ নিয়েছেন এবং জেলা এবং খিত্তাওয়ারি ময়দানে অবস্থান নিয়ে এখন তারা তাবলিগের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এদেরকে এই তাবলিগ মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য এরই মধ্যে সকল কিছুই ব্যবস্থা করা হয়েছে। পানি, পয় নিষ্কাশন, ইলেকট্রিসিটি, পাশাপাশি এখানে র্যাব এবং পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে আমাদেরকে পুলিশ কমিশনার বলেছেন। তাছাড়া তাবলিগ মুসল্লিরা যাতে সহজে ইজতেমা ময়দানে আসা যাওয়া করতে পারে, বিআরটিসির পক্ষ থেকে প্রায় অর্ধশত বিআরটিসির স্পেশাল বাস তারা চালু রাখবেন এবং ঢাকা থেকে যাতে কমলাপুর থেকে টঙ্গী আসতে পারে এই জন্য প্রায় অর্ধশত রেলওয়ে তাদের বিশেষ সার্ভিস চালু রাখবেন। একদিকে ঢাকা থেকে কমলাপুর থেকে টঙ্গী স্টেশন আর অপরদিকে ময়মনসিংহ এবং গাজীপুর থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত রেলওয়ের মাধ্যমে তাবলিগের মুসল্লিরা এখানে সহজে আসা যাওয়া করতে পারবেন। যেহেতু দুই ধাপে হচ্ছে প্রথম পর্ব, সেহেতু মুসল্লিদের চাপ এই বছর অনেকটাই কম রয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে এর আগে দেখেছি তারা রাস্তায় মুসল্লিরা অবস্থান করতেন, রাস্তা এবং বিভিন্ন ছাদে, টয়লেটের ছাদে তারা অবস্থান করতেন। সেই সব বিবেচনা করেই এবার তারা দুই ধাপে তারা করেছেন যাতে মুসল্লিদের আরাম আয়েসে তারা বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগি কার্যক্রম করতে পারেন। এছাড়া নিরাপত্তা বলয়ের পাশাপাশি তাবলিগ মুসল্লিরা তাদের অন্তত ১০,০০০ সাথী পুলিশের সাথে তারা দিয়েছেন যাতে এই বছর নিরাপত্তা ব্যবস্থাটা তারা কঠোর করে রাখতে পারেন এবং যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের পাশাপাশি তাবলিগ থেকে ১০,০০০ সাথী তারা অংশ নিয়োজিত আছেন নিরাপত্তা ব্যবস্থার জন্য। শাওন, জানছিলাম ইজতেমার প্রস্তুতির খবর। রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের ঘটনার মামলার প্রধান আসামি রাজন এবং রনিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজন ও রনি আপন দুই ভাই। বুধবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, যার রেশ ধরে গত ২০ জানুয়ারি হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে
21 জানুয়ারি পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে মামলার অন্যতম আসামি তুফান, মুরাদ ও রাব্বি সহ মোট 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মোট 20 জনকে আসামি করে মামলা করা হয়। বাকিদেরও আইনের আওতায় আনার কথা পুলিশ জানিয়েছে। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই মামলায় মোট এজাহারনামী আসামি ছিল 20 জন। এর মধ্যে আমরা অন্যতম যারা এই মামলায় প্রধানতম যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে মোট 6 জনকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। দরজায় কড়া নাড়ছে অমর 21শে বইমেলা। আর মাত্র 2 দিন পর শুরু হতে যাওয়া মেলার স্টল তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণে বাড়ছে এবারের বইমেলার পরিসর। এবারও মাসব্যাপী বইমেলা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে। দীর্ঘ 15 বছরে স্বৈর শাসনের পতনের পর এবারের বইমেলা আয়োজন করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের থিমে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দেশের সাহিত্য সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আর লেখক, প্রকাশক এবং পাঠকের সবচেয়ে বড় মিলন মেলা অমর 21শে বইমেলা। আর তাই এই মেলার জন্য অপেক্ষায় থাকেন সাহিত্য প্রেমীরা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হবে বাঙালির প্রাণের এই মেলা। সর্বোচ্চ সংখ্যক মোট 703টি প্রতিষ্ঠানের বইয়ের স্টল বসবে এবারের বইমেলায়, যে কারণে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ চলছে পুরোদমে। মেলা প্রাঙ্গণ সরগম করছে আয়োজনের অন্তরালের কারিগররা। 2024-এর 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের পর এবারের বইমেলা নতুন প্রেক্ষাপটে। আর তাই মেলার প্রতিপাদ্য করা হয়েছে গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। অমর 21শে বইমেলা একটা আসলে প্রাণের মেলা। মেলা মানে হচ্ছে অনেক মানুষের সেখানে মিলন মেলা। গত 16 বছর এই রাষ্ট্রের ভিতরে যেই আমলাতান্ত্রিক জটিলতা হয়েছিল, সে সময়গুলোতে আমাদের মেলাগুলো একপাশে হয়ে গেছিল। পুরো মেলাটাকে ভারতীয় একটা আধিপত্যবাদের মতো করা হয়েছিল সে সময়গুলোতে। মেলাকে নিরাপদ নির্বিঘ্ন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এবারের বইমেলা সবচেয়ে সফল বইমেলা হবে বলে আশা প্রকাশ করেন বাংলা একাডেমির পরিচালক। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের চোখে মুখে যখন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন, তখন বইমেলা আসছে। এবং আপনি তো জানেন, বই এবং বইমেলা সব সময় মানুষের হৃদয়ের কথা ধারণ করে। সেই হিসাবে আমরা আশা করছি এবারের বইমেলায় মানুষের ঢল নামবে। বিশেষ করে যারা তরুণ, যারা এই গণ অভ্যুত্থান করেছেন, তারা এবং তাদের বন্ধুরা, তাদের পরিজন সবাইকে নিয়ে বইমেলায় আসবেন। এবং আমরা বিশ্বাস করি এবারের বইমেলা খুবই সফল একটা বইমেলা হতে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর মানুষের মাঝে মুক্ত চিন্তা চর্চা এবং বিকাশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাই সবার অংশগ্রহণে নতুন মাত্রা পাবে এবারের বইমেলা। আওয়ামী লীগের দোসর যারা ছিল, তারা অনেক মানুষের ভালো ভালো বই যাদের প্রকাশ করে তাদেরকে আসতে দিত না। দলবদ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের এবার এই মেলাটা আমাদের ওপেন করা হয়েছে। লেখক, পাঠক, প্রকাশকের পদচারণায় ভাষার মাসে মুখরিত হবে মেলা প্রাঙ্গণ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সংকট থাকবে, সম্ভাবনাও থাকবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনাময় বইমেলা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএল ও ক্লাব ক্রিকেটকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, এর পেছনে বিসিবির নীতিগত ভুল সিদ্ধান্তকে দায় দিচ্ছেন সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বিশেষ করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে তৈরি হওয়া জটিলতা এড়াতে কমিটিতে প্রতিটি সংশ্লিষ্ট পক্ষে অন্তত একজন করে প্রতিনিধি থাকা উচিত ছিল বলে তিনি মনে করেন। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 4 সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি যেসব ধারা উপধারায় পরিবর্তন এনেছিল সেখানে উপেক্ষিত ছিলেন ক্লাব কাউন্সিলররা। সঙ্গে কমে এসেছিল পরিচালক সংখ্যাও, যা ঘিরে ক্লাব ক্রিকেটে তৈরি হয়েছিল অস্থিরতার। ক্লাবগুলোর চাপের মুখে বিসিবি গঠনতন্ত্র সংশোধন কমিটি আপাতত স্থগিত করতে বাধ্য হয়। এই পরিস্থিতি বিসিবি চাইলেই এড়াতে পারত বলে মত দিয়েছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কাজটি করা হয়। ক্যাটাগরি ওয়াইজ যে রিপ্রেজেন্টেশন আছে, তাদের যে স্বার্থ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য, স্পেসিফিক মতামত দেওয়ার জন্য সব ক্যাটাগরি থেকেই যদি প্রতিনিধি নিয়ে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটি করা হয়, তাহলে সেটি অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং যে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশ সৃষ্টি হয়েছে বিগত কিছুদিন ধরে, সেটি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ক্রিকেট বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ কখনোই রাখেনি বিসিবি। তাই বিভাগ ও জেলা পর্যায়ে তৃণমূল ক্রিকেটে ঘটেনি প্রত্যাশিত বিকাশ। জেলা, বিভাগ বা রিজনাল অ্যাসোসিয়েশনগুলোকে যদি আপনি শক্তিশালী করতে না পারেন, তাদেরকে যদি সাংগঠনিকভাবে স্ট্রং করতে না পারেন, তাদেরকে যদি আর্থিকভাবে সক্ষম করতে না পারেন, তাহলে তাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালনা করা কিন্তু এই মুহূর্তে খুব একটা সহজ কাজ নয়। সুতরাং এক্ষেত্রে কিন্তু ঢাকার ক্লাবের যারা সংগঠক আছে তাদেরকে সাংগঠনিকভাবে দক্ষ করে তুলে পর্যায়ক্রমে কিন্তু পরিকল্পনায় যেতে হবে। এদিকে স্থগিত হওয়া গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে মঙ্গলবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।